হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা হর্ষঙ্ক বংশ নিয়ে আলোচনা করেছি এবং এই হর্ষঙ্ক বংশের যে ভিডিওটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে শিশুনাগ বংশ। এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ, যিনি ছিলেন নাগদশক। নাগদশক হলেন শেষ সম্রাট হর্ষঙ্ক বংশের। এই নাগদশককে হত্যা করেন তারই মন্ত্রী শিশুনাগ এবং তিনি নিজে সাম্রাজ্যে বসে সম্রাট হন এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ। অবন্তীর প্রদ্যোৎ বংশ ধ্বংস করেন। তিনি তার রাজধানী প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থাপন করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গিরিব্রজ থেকে বৈশালীতে কে রাজধানী স্থাপন করেন সেটা হয়ে যাবে কিন্তু শিশুনাগ। তার আমলে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হন। এই শিশুনাগের পরবর্তী যিনি সম্রাট হলেন তিনি হলেন কালাশোক। কালাশোক বা কালবর্ণ। আচ্ছা, এই কালাশোক কালবর্ণটা আমরা মনে করতে পারি যে বৌদ্ধ সম্মেলন হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন কে করেন? অজাতশত্রু। উনি হচ্ছেন হর্ষঙ্ক বংশের দ্বিতীয় সম্রাট এবং পরবর্তী যে বৌদ্ধ সম্মেলন এটা কিন্তু কালাশোকের সময় হয়ে থাকে। ইনি হলেন শিশুনাগের পুত্র। তিনি পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন। তাহলে পাটলিপুত্রে স্থায়ী রাজধানী স্থাপন করেন কিন্তু কালাশোক। কিন্তু এবারে যদি প্রশ্ন করা হয় অস্থায়ী বংশ অস্থায়ী যে রাজধানী সেটাকে স্থাপন করেন সেটা হচ্ছেন কিন্তু উদয়ন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাটলিপুত্রতে রাজধানী উনি প্রথম স্থানান্তরিত করেন, কিন্তু সেটা কিন্তু অস্থায়ী। তাহলে অস্থায়ী আর স্থায়ী এই রাজধানীটার বিষয়ে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তোমরা কিন্তু স্থায়ীর বিষয়ে কালাশোক বলবে, অস্থায়ীর বিষয়ে কিন্তু বলবে উদয়ন। ঠিক আছে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে আহ্বান করেন কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 383 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, তাহলে প্রথম যে বৌদ্ধ সম্মেলনটা করেন ওটা অজাতশত্রু করেছেন, কিন্তু কত খ্রিস্টাব্দে? সেটা হয়ে যাবে 486 খ্রিস্টপূর্বাব্দে। কারণ গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ বা মৃত্যু হয়েছিল কোন সময়? 486 খ্রিস্টপূর্বাব্দে। সেই বছরই কিন্তু অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন করেন। ঠিক আছে। আচ্ছা, এর পরের যে সাম্রাজ্য যে স্থাপন করে সেটা হয়ে যাবে কিনা নন্দ বংশ। ঠিক আছে। আমরা পরবর্তী যে বংশ স্থাপন করেন সেটা হচ্ছে নন্দ বংশ। 345 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্তের সময়সীমা। আর এই নন্দ বংশ প্রতিষ্ঠা কে করেন? মহাপদ্মনন্দ। খুবই ইম্পর্টেন্ট এই নন্দবংশ। ঠিক আছে। নন্দবংশ হলো প্রথম অক্ষত্রিয় রাজবংশ, কারণ এখানে যিনি রাজা হন তারা হচ্ছেন ক্ষত্রিয় নয়। বৌদ্ধ ধর্মের পুরাণে তাদের বংশকে অন্নতাকুলা বলা হতো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, অন্নতাকুলা কাকে বলা হয়? কোন বংশকে বলা হয়ে থাকে? মহাপদ্মনন্দ প্রতিষ্ঠা করেন যে নন্দবংশ তাকে বলা হয়। উপাধি কি? এই মহাপদ্মনন্দের উপাধি হলো সর্বক্ষত্রান্তক, একরাট সম্রাট, সর্বক্ষত্রিয় ছত্তা, দ্বিতীয় পরশুরাম। ঠিক আছে। উগ্রসেন বলা হতো পালি বই অনুসারে। ঠিক আছে। তাহলে কতগুলো ইনার সারনেম ছিল বা উপাধি ছিল? সর্বক্ষত্রান্তক, একরাট বা সম্রাট, সর্বক্ষত্রিয় ছত্তা, দ্বিতীয় পরশুরাম। উগ্রসেনও তাকে বলা হতো কোন বই অনুসারে? পালি বই অনুসারে। মহাপদ্মনন্দ হলেন প্রথম একরাট সম্রাট। ঠিক আছে। তিনি কলিঙ্গকে নিজের সাম্রাজ্যে অঙ্গীভূত করেন। এক জিনার ছবি নিয়ে আসেন বিজয় স্মারক হিসেবে। মহাপদ্মের পর তার 8 জন পুত্র পরপর রাজা হন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ। তিনি নন্দ বংশের কিন্তু শেষ সম্রাট। এই ধননন্দ খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কিন্তু ধননন্দকে পরাস্ত করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রির মগধের যে সাম্রাজ্যবাদ বা মগধের যে ইতিহাস সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে থাকেন। এবং তিনি কেন ইম্পর্টেন্ট? কারণ গ্রিক ক্লাসিক্যাল লেখকরা তাকে অ্যাগ্রামেস অথবা স্যান্ড্রামাস বলে অভিহিত করেছেন। কি বলে অভিহিত করেছেন? অ্যাগ্রামেস অথবা স্যান্ড্রামেস। ঠিক আছে, মনে রাখবো। নন্দপক্রমানি নামক মাপার পদ্ধতি ধননন্দ প্রবর্তন করেন। তাহলে মাপার যে পদ্ধতি, মেজারমেন্ট বিষয়টা সেই সময় কিন্তু ধননন্দ প্রতিষ্ঠা করেন এবং সেটার নাম হয় নন্দপক্রমানি। নন্দরাজের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র।
ঠিক আছে? তাহলে আমাদের নন্দ বংশ অবধি শেষ হলো এই ভিডিওটায় এবং পরবর্তী ভিডিও আসবে মৌর্য বংশ নিয়ে। ঠিক আছে? মৌর্য বংশটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তাহলে আমরা আগের ভিডিওতে যেটা করেছিলাম হর্ষক বংশ দিয়ে শুরু করেছিলাম মগধের ইতিহাস এবং আজকে হলো শিশুনাগ বা শৈশনাগ বংশ, পরবর্তী আসবে মৌর্য বংশ। আমি এই ভিডিওটা কিন্তু প্লেলিস্টে দিয়ে দেব, যেখানে কিন্তু অ্যানসিয়েন্ট হিস্ট্রির মগধের ইতিহাস নামে জানা থাকবে। ডেসক্রিপশন বক্সে তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। খুব মন দিয়ে পরীক্ষা দাও। ফুড এসআই, ডব্লিউবিসিএস এবং ক্লার্কশিপ এক্সামের জন্য অ্যানসিয়েন্ট হিস্ট্রির মগধের ইতিহাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমরা মন দিয়ে খুব ভালোভাবে পড়াশুনো করো। চলো, বাই।